শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান। মৌলভীবাজারে এই উপজেলাটিতে প্রবেশ করলেই চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য চোখে পড়ে। হৃদয় শিহরণ তোলা প্রকৃতির সবুজ রূপে আপনি হারিয়ে যেতেই পারেন খানিক সময়ের জন্য। আজ আমরা শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণ মাধবকুণ্ড ঝর্ণাতে যাব। দুপুরে শহরের পরিচিত রেস্তোরাঁ শাহজালালে খাবো, এছাড়া নূরজাহান গার্ডেনে ঘুরে বেড়াবো। আজকে আমাদের সিলেটে শেষ দিন থাকবো, কালকে চলে যাব আমরা। তো আজকে এই 2-3 দিনের মধ্যে আজকেই রোদ উঠেছে, দেখেন আপনারা ওয়েদারটা আজকে। তো আজকে আমরা মাধবকুণ্ডে যাব ভাবলাম, যেহেতু ওয়েদারটা একটু ভালো। প্যারাগনের বুফেতে আজ ভিন্ন কিছু ট্রাই করব। এখানে প্রায় 50টির মতো খাবারের আয়োজন রয়েছে। কর্ন স্যুপ, পাউরুটি টোস্ট, বাটার, ডিম এবং জুস নিয়েছি। এর মধ্যে একটু বলে রাখতে চাই, এখানকার খাবারের মান যেমন খারাপ, পরিবেশও ভালো না। সার্ভিস খুবই বাজে। সারাদিন ঘোরাঘুরির জন্য একটা সিএনজি ভাড়া করেছি। সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি স্পট ঘুরতে সিএনজি ড্রাইভারকে দিতে হবে 1600 টাকা। দেরি না করে মাধবকুণ্ডের জন্য রওনা হলাম। যেহেতু শ্রীমঙ্গল থেকে মাধবকুণ্ডে যেতে আমাদের 2 ঘন্টারও বেশি সময় লাগবে, তাই ঝর্ণাটি দেখার পর আমরা দুপুরের মধ্যে শ্রীমঙ্গল ব্যাক করব। পরে একটু টুরিস্ট স্পটগুলোতে ঘুরে বেড়াবো। ছোট ছোট পাহাড়ের মাঝখান দিয়ে গাড়ি এগোতে লাগলো। ধীরে ধীরে লোকালয়ের দেখা মিলে। দুপাশে শ্রীমঙ্গলে স্থানীয়দের বসবাস। অন্য সব কৃষি প্রধান অঞ্চলের মতো এখানকার স্থানীয়রাও কৃষিকাজের সাথে যুক্ত। আসলে কৃষি প্রধান বাংলাদেশে প্রতিটি জেলার মানুষ কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। গ্যাস নেয়ার জন্য আমরা একটি পাম্পে দাঁড়ালাম। এই সুযোগে আশেপাশে একটু ঘুরে দেখা যাক। সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে খুবই সুন্দর, আপনারা একটু দেখেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে আপনি টেরও পাবেন না। আমরা মাধবকুণ্ড ইকো পার্ক অর্থাৎ ঝর্ণাতে চলে এসেছি। অনেক রাস্তা পাড়ি দিয়ে চলে আসছি মাধবকুণ্ডে। তো এখন এন্ট্রি পয়েন্টে আছি, ঢুকবো এখন। টিকিট কাটা হয়ে গেছে আমাদের। আসেন। পাহাড়ি ঝর্ণার যে পানিটা, সেটা অনেকটা এটার মাঝখান দিয়ে চলে গেছে, দেখা যাচ্ছে। কিছু তথ্য দিয়ে রাখি আপনাদের। সরকারি উদ্যোগে 267 একর এলাকা নিয়ে 2001 সালে মাধবকুণ্ড ইকো পার্ক প্রতিষ্ঠিত হয়। অনিন্দ্য সুন্দর এই জলপ্রপাত প্রায় 162 ফুট উঁচু। মাধবকুণ্ড ইকো পার্ক ঘুরে দেখতে বেশ উপভোগ্য। আপনারা চাইলে দিনের পুরোটা সময় এখানে ব্যয় করতে পারেন। দুপাশ শান্ত, যেন প্রকৃতি কোনো গ্রাম্য বধূর মতো ঘুমটা পড়ে আছে। অপেক্ষা করছি কখন ঝর্ণার শব্দ শুনতে পাবো। এবার অপেক্ষার পালা শেষ। ওই তো ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। যমুনা ঝর্ণা কি অপরূপ, কি স্বর্গীয়। পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা যাকে ঝর্ণা বলো, ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা যাকে ঝর্ণা বলো।
বর্ষা মৌসুমে আসাতে ঝর্ণার যে পূর্ণ যৌবন সেটা দেখতে পাওয়া যাচ্ছে। মানুষের যেমন পূর্ণ যৌবন আসে, ঝর্ণারও পূর্ণ যৌবন আসে সাধারণত এই বর্ষাকালে। আষাঢ় শ্রাবণ এই সময়টাতে যদি আপনারা এখানে চলে আসেন, এই ধরনের ঝর্ণা দেখতে পাবেন। যে মানুষ সব কিছু পরিপূর্ণ দেখতে চায়, মানুষ গ্যাপটা নিতে পারে না, শূন্যতা নিতে পারে না, কিন্তু আসলে মানুষ পরিপূর্ণ হয়েই আবার শূন্য হয়ে যায়। ভিজে গোসলের কোনো ব্যবস্থা নেই, এমনিতেও আমরা এখানে ভেজার কোনো পরিকল্পনা নিয়ে আসিনি। মাধবকুণ্ড ভ্রমণ শেষে এবার শ্রীমঙ্গল ফেরার পালা। প্রায় 2 ঘন্টা জার্নি শেষে এখন আমরা শ্রীমঙ্গল শহরে আছি, অনেকটাই ক্লান্ত। এবার হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পালা। এখন শাহজালাল রেস্তোরাঁতে দুপুরের খাবার খাবো। তো এখানে আমি অর্ডার করেছি এবং খাবারের মধ্যে চলেও আসছে। আমরা আজকে শাহজালাল রেস্টুরেন্টে ঢুকেছি। এর আগে প্রথম দিন রিজিকে ঢুকেছিলাম, ওখানে আমার খাবার তেমন একটা ভালো লাগে নাই, যার কারণে আজকে শাহজালালে এসেছি। দুপুরের লাঞ্চ করব হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি, এই হলো চিংড়ি মাছ, একটু আলসালাদিয়া টাইপের রেস্টুরেন্ট আর কি। আর এটা হলো আপনার বোয়াল মাছ, তো আরাফাত বোয়াল মাছ নিয়েছে, আমি চিংড়ি মাছ নিয়েছি, দুজন শেয়ার করেই খাবো। আর সাথে হয়তো বা ডাল দিবে। এখানে অনেকগুলো ভর্তা টর্তা আছে, এখানে ভর্তা ওইভাবে করে আমি প্রেফার করছি না। আচ্ছা, এখানে অনেকগুলো জিনিস ছিল, তার মধ্যে থেকে আমি শুধু শুটকিটা নিচ্ছি। শুটকিটা একটু খেয়ে দেখি কেমন। শক্ত যেই পরিমাণ এটা তো বোঝা যাচ্ছে না, লইটা শুটকি আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যায় রান্নার পর। এখানকার রান্না আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, ক্ষুধার সাথে একটা স্বাদের ব্যাপার থাকে। চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছটা তারা চিংড়ি মাছের যে ছোকলটা থাকে সেটা সহই রান্না করেছে। চিংড়ি মাছ রান্নাটাও ভালো। এখানে ঝালটা পরিমাণ মতো, কিন্তু শুটকিতে ঝালটা আবার বেশি। শুটকিতে কিন্তু ঝাল একটু বেশি দিলে শুটকির স্বাদটা অনেক বেড়ে যায়, এবং ঝাল বেশি দিতে হয় শুটকিতে। বোয়াল মাছটা টমেটো দিয়ে রান্না করেছে, সো এক পিস ছোট্ট একটা টমেটো দিচ্ছে সাথে। মশলা একটা ভালো স্বাদ আছে। একটু ক্যামেরাটা কাছে, বেশ মোটামুটি একটা ভালো সাইজেরই বোয়াল মাছ হয়তো বা। বোয়াল মাছটা দারুণ। সো বলবো যে শাহজালালে খাওয়াটাই বেটার। ঝাল বলেন, ফ্লেভার বলেন, মশলা বলেন, সব কিছুই ভালো লেগেছে আমার। সো আজকে এই দুপুরের খাবারের রিভিউ এটাই ছিল। পরে আর কোনো রেস্টুরেন্টে গেলে আপনাদের সাথে দেখা হবে। এই মাত্র কাঁচামরিচ শসা এগুলো দিয়ে গেল। আমাদের সিএনজি চলে এসেছে, এর মধ্যে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই প্ল্যান শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর চা বাগান নূরজাহানে ঘুরে বেড়ানো। নূরজাহানের এন্ট্রি পয়েন্টে আছি, ঢুকছি ভিতরে। খুব চমৎকার একটা ভিউ, এখানে ঢুকতেই যেই একটা ভিউ দেখেন আপনারা, এত সুন্দর করে সাজানো গোছানো গার্ডেনটা। একদম মনে হচ্ছে যে আমি আসলে দেশে নাই, দার্জিলিং বা শ্রীলঙ্কান কোনো
জায়গায় অবস্থান করছি। শেষ পর্যন্ত আসলে ছাতাতে কুলালো না, আর ছাতা ভাড়া নিয়ে নিয়ে হয়ও না, এজন্য আমরা রেইনকোট কিনে নিলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে এমন সৌন্দর্য এর আগে আমি কখনো উপভোগ করিনি। আমরাই তো নিজেদের মধ্যে বিষয়টাই অন্যরকম। এত সুন্দর একটা পরিবেশে আসছি, পাহাড় দেখাও একটু আমাদের সহ। একটু নিচের দিকে করো, হ্যাঁ এভাবে দেখো। দেখেন পেছনে কত সুন্দর একটা পাহাড়। আমাদের জন্য তো এটা খুব ভালো একটা। এবং আমি আমার প্রিভিয়াস লাইফে কখনো এত সুন্দর মুহূর্ত আমি কাটাইনি, এবং আমার কাছে মনে হচ্ছে যে কি স্বর্গীয় একটা ব্যাপার। এই ঝুম বৃষ্টিটা হঠাৎ করে এখানে আসার পর বেড়ে গেল, তার মধ্যে সবুজ চা বাগান, এবং তার মধ্যে আমার প্রিয় মানুষ আমার সাথে। তো সব কিছু ব্লেন্ডিংয়ে একটা অসাধারণ মুহূর্ত। সিলেটের অন্য চা বাগানগুলোর সাথে নূরজাহান চা বাগানের যেন কোনো মিল নেই। উঁচু নিচু পাহাড়ের ঢেউ খেলানো রূপ, সরু পথ চলে গেছে চা বাগানের মাঝখান দিয়ে। আর এই বৃষ্টিতেই বোধহয় সিলেটের প্রকৃত সৌন্দর্য ধরা দেয়। প্রিয় মানুষ বা আত্মীয় বন্ধুকে নিয়ে এই শ্রীমঙ্গল ঘুরে যেতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।